এইবারে কলম্বিয়ার সাহিত্যের যে ইতিহাস, আগে বলেছি যে সেটা বিরাট বড় ইতিহাস, খুব জটিল, অনেক তার মাত্রা আছে। আমরা সেটা পুরোটা ধরতে পারবো না, কিন্তু অন্তত কিছুটা একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা আমরা একটু করব। এটার জন্য আমি আমাদের IHL এর সহপাঠী, আমাদের বন্ধু শরণ্যা মুখোপাধ্যায়, তাকে ডেকে নিচ্ছি। তিনি কলম্বিয়ার সাহিত্য সম্পর্কে কয়েকটি কথা বলবেন। ধন্যবাদ অনির্বাণদা। উপস্থিত সকলকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা এবং নমস্কার। কলম্বিয়ার সাহিত্য নিয়ে খুবই স্বল্প পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। তো কলম্বিয়া একটা রহস্য উপত্যকার মতো জায়গা। এখন রহস্য কেন বললাম, একটু ভূগোলটা যদি জানা থাকে আমাদের তাহলে বুঝতে সুবিধে হবে। কলম্বিয়ার গোটা ইতিহাস আলো আধারিতে ঘেরা। এই দেশের ভূমির, এই দেশের জমির প্রায় 40% দখল করে রেখেছে পৃথিবীর বিখ্যাততম যে রেন ফরেস্ট আমরা জানি, আমাজন রেন ফরেস্ট, এবং তার মধ্যে যে জীববৈচিত্র্য তার অনেকটাই আমাদের এখনো পর্যন্ত আমাদের বিজ্ঞান জানে না। তো সাধারণ এবং অসাধারণ মানুষ যারা বিজ্ঞানী, যারা আমাদের থেকে অনেক বেশি জানেন, তারাও এই জায়গা সম্পর্কে অনুসন্ধিৎসুক বিভিন্ন কারণে। এবং এখানকার জীবজন্তু, পশু পাখি, এখানকার মানুষ, বিভিন্ন জাতি উপজাতি, তারা আমাদের সাধারণভাবে আমরা যা দেখতে অভ্যস্ত বা সাধারণ যে আধুনিক জীবনযাত্রা, তার থেকে অনেকটা অন্যরকম একটা জায়গায় থাকে। এবং তাদের মৌলিকত্বই কিন্তু তাদের এই যে অনন্য সাধারণ হয়ে ওঠা, এটার একটা কারণ। এবার দেখা যাক যে মানে কলম্বিয়ার শুরুটা কিভাবে হয়েছিল। আমি সাহিত্যের শুরুর কথা বলছি, মানে অবভিয়াসলি 1492 সাল আমরা জানি খুব গুরুত্বপূর্ণ একটা সাল ইতিহাসে, কেননা এই সালেই মোটামুটিভাবে কলম্বাসের জাহাজ তার যাত্রা শুরু করার প্রস্তুতি নিয়েছে এবং শুরু করবেও। তো কিন্তু তার অনেক আগে থেকেই লাতিন আমেরিকার বিভিন্ন দেশে, কলম্বিয়াকে নিয়েই বলছি, সেখানে কিন্তু সাহিত্যের চর্চা অবশ্যই ছিল। কিন্তু কিভাবে ছিল? সেখানে লিখিত সাহিত্যের চর্চা ছিল না। এটা অনেকটাই আমরা আমাদের ভারতীয়রা এখানে একটা মিল খুঁজে পাবো। তার কারণ আমাদেরও কিন্তু ওরাল ট্র্যাডিশন বা বাচিক যে একটা আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যই সেখানেও ছিল। অর্থাৎ তারা অক্ষর ব্যবহার করতো না। তাদের যা শাস্ত্র, সাহিত্য, মিথ, ইতিহাস, লোককথা, উপকথা যাই বলি না কেন, সবই কিন্তু স্মৃতি নির্ভর। এটাকে নেমোনিক একটা প্রসেসের মধ্যে দিয়ে তারা যেত। যে কারণে যখন কোনো ইউরোপীয়রা যখন এসে তাদের উপর তাদেরকে দখল করা বা তাদের জমি অধিকার করছে, তখন স্বাভাবিকভাবেই মনে করা হতো যে তাদের মধ্যে বোধহয় শিক্ষার অভাব রয়েছে, কেননা তারা লেখা যে অক্ষর সেই বিষয় তারা জানে না। এবং এই জায়গাটা থেকে কিন্তু ওই আমাদের বিখ্যাত যে কনসেপ্ট, যেটাকে আমরা ট্যাবিউলা রাসা বলে জানি, ক্লিন স্লেট, মানে তারা কিছু জানে না, আমরা জানাবো, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা সেই সময়ও তৈরি হয়েছিল। তো এই আবহটা মাথায় রেখে মোটামুটিভাবে আমরা কলম্বিয়ার যে সাহিত্যের ইতিহাস সেটাকে দেখতে পারি। এবার অনির্বাণদা অলরেডি মানে বলেই দিয়েছেন, তবু আমি আরো একবার বলি যে কলম্বিয়ার সাহিত্যের সঙ্গে জড়িত সব থেকে বিখ্যাত নাম অবভিয়াসলি গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, 100 años de soledad, তার বিখ্যাততম উপন্যাস, তার নোবেল প্রাপ্তির জন্য যে উপন্যাসকে আমরা আরো বেশি করে হয়তো চিনেছি, 1982 সালে পেয়েছিলেন নোবেল। বাংলায় 100 বছরের নিঃসঙ্গতা আমরা বলে জানি। এটি একটি বংশের ইতিহাস, 7টি পুরুষ, এবং সেই 7টি পুরুষের মধ্যে দিয়ে কলম্বিয়া এবং সামগ্রিকভাবে সামন্ততান্ত্রিক, রাজনৈতিক, সাম্রাজ্য বিস্তার, এই বিভিন্ন জায়গাগুলোকে ধরতে ধরতে আসলে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে ব্যক্তি মানুষের কথাই বলছেন, তার মনস্তাত্ত্বিক জটিলতা, তার উত্থান, তার পতন এবং সামগ্রিকভাবে মানুষের ইতিহাসের কথাই তিনি ধরতে চাইছেন। কিন্তু কিভাবে? এই কাহিনীতে সব থেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ আমরা এই কাহিনী থেকেই মানে বেশিরভাগ মানুষ পেয়েছেন, শব্দটি হচ্ছে জাদু বাস্তবতা ও ম্যাজিক রিয়ালিজম। এখন আমরা যারা আধুনিক সাহিত্য নিয়ে লেখাপড়া করি, তারা
সকলেই কম বেশি এই শব্দটির সঙ্গে পরিচিত। জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিজম আমরা নিজেরা যারা লেখালেখি করি তাদের লেখাতেও ধরার চেষ্টা করি, বা যারা পাঠক আমরা তারাও মোটামুটি জানি যে জাদু বাস্তবতার একটা বড় ভূমিকা রয়েছে 1950 এবং তার পরবর্তী সময় যারা সাহিত্য রচনা করছেন। কিন্তু এর শুরুয়াত কিন্তু বলতে গেলে বলতেই হয় সেটা কিন্তু লাতিন আমেরিকা থেকেই, এবং মার্কেজের হাত ধরে মোটামুটিভাবে প্রতিষ্ঠিত হয়েছে ম্যাজিক রিয়ালিজম। এটা বললে হয়তো খুব ভুল বলা হবে না। এইবার শুধুমাত্র মার্কেজ এবং তার পরবর্তীতে যে লেখকদের কথা আমরা দেখতে পাই, শুধুমাত্র মার্কেজ একা নন, তার সঙ্গে আরো দু একজনের কথা, আমি খুব বেশি লেখকের কথা তো এখানে বলতে পারবো না, কিন্তু দু নাম করতেই হবে। সেটা বলার আগে একটা কথা বলে দিই যে ম্যাজিক রিয়ালিজম, ম্যাজিক শব্দটার মধ্যে একটা জাদু আছে, অর্থাৎ যেটা কিনা খুব রিয়েলিস্টিক নয় বা বাস্তববাদী নয় বলে আমাদের মনে হয়। কেন মনে হয়? তার মূল বিষয়টা, মূল কারণটা বোধহয় এটা যে শতকের পর শতক ধরে একটা দেশ 1500 সাল মানে মোটামুটি 16 শতকের মাঝখান থেকে একদম তার পরের বেশ 2-3টে শতক ধরে তারা যখন ইউরোপিয়ানদের, স্প্যানিয়ার্ডসদের তারা অধিকৃত হয়ে থেকেছে, সেই সময় তাদের কিন্তু নিজস্ব বলে যে সংস্কৃতিটাকে আমরা মনে করি, সন অফ দ্য সয়েল বা মাটির ভূমিপুত্র, তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্বন্ধে কিন্তু পরবর্তী জেনারেশন বা যারা ছিলেন তারা ততটা অবহিত হতে পারেননি বা হওয়ার সুযোগ হয়নি। এটা অনেকটা সেই ম্যাডাগাস্কারের মতো ব্যাপারটা। ম্যাডাগাস্কারের যে দ্বীপটি, সেখানে ডারউইন বিভিন্ন যেরকম জীবজন্তুদের নতুন নতুন ওই যে জীববৈচিত্র্যের যে কথা তিনি জানিয়েছিলেন আমাদের, এই দ্বীপটি সম্বন্ধে খুব কম লোক জানে, মানে এখনো পর্যন্ত খুব কম লোক জানে বা খুব কম লোক গেছেন, গিয়ে দেখেছেন। ফলে যা জানা যায় আর যা শোনা যায় তার মাঝখানে তো অনেক কিছু কল্পনার মিশ্রণ ঢুকেই যায়। সেরকম ভাবেই এই কলম্বিয়ার ইতিহাসে তার যে জঙ্গল, তার যে অন্ধকারাচ্ছন্ন ইতিহাস, যেটা সম্পূর্ণ মৌখিক স্মৃতিশাস্ত্র নির্ভর একটা ব্যাপার ছিল, তার খানিকটা জানা এবং বাকিটা অজানা। এই জায়গাটা থেকেই কিন্তু ওই ম্যাজিকের শুরু। এর সঙ্গে অবশ্যই লোককথা, উপকথা, মিথ, ইতিহাস ইত্যাদি মিশেছে। এবার মার্কেজের লেখায় আমরা তো একটা বিরাট ভাবে তার ক্যানভাসটা আমরা দেখতে পাই। এছাড়া আরো একজনের কথা খুব গুরুত্বপূর্ণ, তার কথা বলতেই হয়, তিনি এউস্তাসিও রিভেরা। তার সর্বাধিক আলোচিত লেখাটির নাম দি ভোর্টেক্স অর লা ভোরাকিন, অর্থাৎ বাংলায় বললে ঘূর্ণাবর্ত। এখানে কাহিনী আবর্তিত হয়েছে আমাজন রেন ফরেস্টকে নিয়েই, কিন্তু সেখানে ওই ড্রাগ কার্টেল, ড্রাগ ডিলাররা কিভাবে, অনেকটা থ্রিলারের মতো বলা যেতে পারে। আমরা গডফাদার এই সিনেমাটার কথা, এই ছবির কথা আমরা অনেকেই জানি, খানিকটা আন্দাজ পাওয়া যাবে এই ছবিটার কথা যদি আমরা মাথায় রাখি। সেই তার বিভিন্ন ধরনের যে সমস্যা এবং তার সঙ্গে রেন ফরেস্ট কিভাবে ঢুকে পড়ছে, এই সমস্ত কিছু নিয়েই ভোর্টেক্স লেখা এবং খুব বিখ্যাত একটি উপন্যাস। এবং সেখানে তিনি একজন লেখক, কবি আর্তুরো কোভা এবং তার প্রেমিকা আলিসিয়া হঠাৎ করে গিয়ে পড়বেন বিভিন্ন ঘটনাচক্রের মাধ্যমে, আমি সেই ডিটেলে যাচ্ছি না। এবং সেখানে পৌঁছানোর পর সেই অ্যামাজন অববাহিকায় কিভাবে কাজকর্ম চলছে, নেশার জিনিসের কাজকর্ম, এই ব্যাপারটা কিন্তু বারবার করে বিভিন্ন জায়গায় ফিরে এসেছে। ঠিক আছে, মানে শুধু এই ভোর্টেক্সে নয়, এখানে রাবার প্ল্যান্টেশনের কথা আছে, এর আগে ব্যানানা প্ল্যান্টেশনের কথা আমরা এরপরেই দেখতে পাবো। সেটা হচ্ছে মার্কেজের লেখায়। ক্রোনোলজিক্যালি যদি বলতে চাই, সময় সারণী ধরলে মার্কেজেরটা পরে, ভোর্টেক্স আগে। তো এই ব্যাপারগুলো ওখানে, মানে আমরা যতক্ষণ না যদি না আমরা পড়ি, তাহলে এর মধ্যেকার যে জটিলতা এবং যে অদ্ভুত একটা আবহ, এই রহস্য, অন্ধকার, নদীর অর্ধেকটা দেখা যায়, অর্ধেকটা দেখা যায় না, আকাশে কখনো আলো থাকে, কখনো অন্ধকার থাকে, অর্ধেক জীবজন্তু তাদের নাম কেউ জানে না, এবং তারা কখন আক্রমণ করবে তার কোনো ঠিক নেই। এই ব্যাপারগুলোই কিন্তু মানে জাদু অংশটার বেশ খানিকটা জুড়ে রয়েছে। এছাড়া উল্লেখযোগ্য আরো একজন লেখক হলেন আলভারো মুতিস, যিনি সার্ভান্তেস এবং আস্টোরিয়াস এই দুই পুরস্কারই পেয়েছেন। তার মাকরোল এল গাভিয়েরো, মানে নাবিক মাকরোল, তার বিখ্যাত একটি গুরুত্বপূর্ণ চরিত্র, অনেকটা
এর কাছাকাছি, অনেকটা বলাটা ভুল, ডন কিহোটোর সঙ্গে খানিকটা হয়তো যারা পড়েছেন তারা খানিকটা একটু বুঝতে পারবেন। খুয়ান গাব্রিয়েল ভাস্কেস তার একটি বিখ্যাত উপন্যাসের নাম দ্য সাউন্ড অফ থিংস ফলিং বা এল রুইদো দে লাস কোসাস আল কাইয়ের, জিনিসপত্রের পতনের শব্দ। এই নভেলে মানে মোটামুটি সব কটা জায়গাতেই আমরা কম বেশি করে জাদু এবং বাস্তবতা দুই বিষয়ের মিশেলই আমরা দেখতে পাই। এ তো গেল পুরুষ লেখকদের কথা, যদিও লেখকের কোনো লিঙ্গ হয় না, তবুও মহিলা লেখকদের কথা একটু বলতেই হয় আলাদা করে। মেলবা এসকোবার, তিনি তার বিখ্যাত যে উপন্যাস দি হাউস অফ বিউটি, ইংরেজিতে বলতে সহজ লাগবে শুনতে তাই বললাম, লা কাসা দে লা বেয়েজা, সৌন্দর্যের বাড়ি, তার উপন্যাসটি খুবই বিখ্যাত হয়েছিল এবং এটি একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে এবং ওই বোগোতা শহরের যে খুব এলিট ক্লাস, যারা খুব উচ্চবিত্ত মানুষ, তাদের জীবন আমরা লাইফ ইন এ মেট্রো সিনেমাটা অনেকেই দেখেছি, ওই ধরনের যে ওই বিষয়গুলোকে নিয়ে, কিন্তু তার সঙ্গে অবশ্যই অন্যান্য অনেক কিছু জটিলতা মিশে ছিল। তো এছাড়া একদম বর্তমান সময়ে যারা লিখছেন, লরা রেস্ট্রেপো এবং পিলার কিন্তানা, এই দুজনের নাম করতেই হয়। রেস্ট্রেপোর ডেলিরিয়াম মানে এক ধরনের বিকার, আমরা জানি এটা একেবারেই উত্তরাধুনিক একটা মনস্তাত্ত্বিক জটিলতার কে নিয়ে লেখা উপন্যাস, বিশ্বায়ন পরবর্তী দুনিয়ায় মানুষের যে জীবন এবং তার জটিলতা ইত্যাদি নিয়ে। কলম্বিয়ার, এটাও বোগোতাকে মোটামুটি রাজধানী শহরকে কেন্দ্র করেই গড়ে ওঠা। আর কিন্তানা লাপের হচ্ছে একদম উল্টো, এটা একটা একদম গ্রাম্য পরিবেশের একটি গল্প, যেখানে একটি মেয়ে বললে ভুল বলা হবে, সামগ্রিকভাবে নারী, তার মাতৃত্ব, তার বিভিন্ন জটিলতা, এই সমস্ত কিছু নিয়েই কাহিনী বুনেছেন লেখিকা। উপন্যাস পেয়েছিল প্রেমিও বিবলিওতেকা দে নারেটিভা কলম্বিয়ানা এই পুরস্কার। মোটামুটি এই ব্যাপারগুলো আমরা এখানে দেখতে পাই। এরপরে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে মৌখিক বা স্মৃতি নির্ভর যে গল্প কথানের কথা শুরুতেই বললাম, এটার খুব একটা উদাহরণ আমরা দেখতে পাই না এখন আর। ঠিক আছে, যেটা জানা যায়, যদি কেউ জিজ্ঞাসা করেন যে কলম্বিয়ার সাহিত্য জগতের মূল যে জায়গাটা, সেটা কিন্তু লিখিত ইতিহাসেই প্রথম নথিবদ্ধ করা হয় এবং মোটামুটি 1567 সালের আগের কোনো রেকর্ড এখনো পর্যন্ত খুব একটা যে পাওয়া যায় তা নয়। হিমেনেস দে কেসাদা তার আন্তিখোভিও এই লেখাটি কাব্য, মানে অবভিয়াসলি কাব্য, তখন প্রোজ অতটা আসেনি, ফলে এইটি প্রথম লিখিত ঐতিহাসিকভাবে স্বীকৃত মানে কলম্বিয়ান একটি সাহিত্য কীর্তি বলে ধরা হয়। এছাড়া আরেকটি লেখার কথা বলবো, সেটা এখনো পর্যন্ত সব দীর্ঘতম স্প্যানিশ কবিতা বলে জানা যায়, সেটা হচ্ছে এলিখিয়াস দে ভারোনেস ইলুস্ট্রেস দে ইন্ডিস আর এলিজিস অফ দি ইলাস্ট্রিয়াস মেন অফ দি ইন্ডিস, লিখেছেন খুয়ান দে কাস্তেয়ানোস 1588 সালে। এবার কলম্বিয়ার সাহিত্য খুবই সমৃদ্ধ, আমরা কম জানি সেই সাহিত্য সম্বন্ধে, হয়তো কম বেশি জানি, কিন্তু দুটো জিনিসের কথা খুব ইম্পর্টেন্ট এই সাহিত্যের ক্ষেত্রে। একটা হচ্ছে আমি দুটো সাহিত্য কেন্দ্রিক আন্দোলনের কথা বলবো। একটা হচ্ছে কস্তুমব্রিস্তা, যেটা খানিকটা আমাদের এই ইংরেজি রোমান্টিক যে এজ আমরা জানি, বায়রন, কিট, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এদের সকলের কথাই কম বেশি আমরা শুনেছি, খানিকটা সেই ধরনের, খানিকটা, একেবারে কখনোই পুরোটা নয়, কিন্তু শুধু ধারণা দেওয়ার জন্য এই উদাহরণটা বলা, যে এই সাধারণ মানুষের কথা, কৃষকদের কথা, সৌন্দর্যের কথা, মানুষের আবেগের কথা, যন্ত্রণার কথা, যেমন রোমান্টিক কবিরা তাদের আবেগের মানে একটা বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করতেন লেখার মাধ্যমে, খানিকটা সেই ধারা এই কস্তুমব্রিস্তা সেটা নিয়েছে বলে মনে করা হয়। এছাড়া আর একটা, যেটা অবশ্যই মোডার্নিজম, যেটা নিয়ে আমরা এত আলোচনা করছি, এর সঙ্গে তোমাস কারাস্কিয়া আর হোর্হে ইসাকস
দুঃখিত, ইসাক্স, এই দুজনের নাম ভীষণভাবে জড়িত ছিল। আর এই মডার্নিজমের সঙ্গেই কিন্তু আমরা যে কথাটা বলছি যে মিথ, পুরাণ, ইতিহাস এবং জাদু এবং বাস্তবতা, এই বিষয়টার সঙ্গে ম্যাজিক রিয়ালিজমের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্প্যানিশ সাহিত্য বলতে গেলেই আমরা যে টেক্সটগুলোর কথা বলি, যে লেখার কথা বলি, মার্কেস সহ, সেই লেখাগুলোর সবকটাই কিন্তু মানে আপনারা যদি দেখেন যে কোনো ক্রিটিক্যাল এসে, সেখানে দেখবেন যে বারবার করেই বলা হচ্ছে যে নভেলগুলো কিন্তু ভীষণ ইউরোপিয়ান যে প্যাটার্ন, অর্থাৎ পাশ্চাত্যের যে ধারা, সেই ধারাকে বজায় রেখে লেখা। তার মূল কারণ ওটাই যেটা বলছিলাম যে 16 শতকের শুরু থেকে একদম যেহেতু ইউরোপীয় ভাবধারায় সমগ্র জাতি পরিচালিত হতে বাধ্য হয়েছিল এক প্রকার, ফলে তার ইতিহাসে, তার সাহিত্যে, তার সংস্কৃতিতে সেই ইউরোপীয় ভাবধারাটাই ঢুকে গিয়েছিল। ঠিক এই জায়গাটা থেকেই, এবং এই স্প্যানিশ যে লিটারেচার, স্প্যানিশ সাহিত্য বা কলম্বিয়ার সাহিত্য বিশেষ করে, সেটা স্প্যানিশ লিটারেচার বলে ধরে নেওয়ার একটা ব্যাপার তৈরি হয়ে গেছিল, কেননা সেটা পরিচালিত হতো ক্রিওসদের দ্বারা। ক্রিওস হচ্ছেন কারা? তারা হচ্ছেন একদম ওই কলোনিতে যারা জন্মেছেন, কিন্তু খাস একদম নীল রক্তের স্পেনিয়ার্ডস, তারা একদম স্পেনীয়। এবং ঠিক এই কারণেই কলম্বিয়ার মানুষ, তাদের সেখানকার রিসার্চার সবাই তারা চেষ্টা করছেন বর্তমানে যাতে করে তাদের যে পুরনো ট্র্যাডিশন, অর্থাৎ কলোনি হওয়ার আগে বা সাম্রাজ্যবাদীদের তারা অধিকৃত হওয়ার আগের যে সাহিত্য, যা কিনা স্মৃতির মধ্যে ছিল, গল্পের মধ্যে ছিল, উপকথায় ছিল, মিথে ছিল, লেজেন্ডসে ছিল, সেইগুলোকে তুলে আনার একটা কাজ করার চেষ্টা করা হচ্ছে, যার সঙ্গে কিন্তু ইউরোপীয় যে ধ্যান ধারণা, লেখার ক্ষেত্রে হোক, রচনার ক্ষেত্রে হোক, তার সঙ্গে খুব একটা মিল হয়তো পাওয়া যাবে না। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা কলম্বিয়ার সাহিত্যে হয়তো নতুন করে আমরা কখনো দেখতে পেতেও পারি, যদি সেইভাবে গবেষণা করা হয়। তো শেষ করার আগে বলি যে আমাদের পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে একটা আমরা জানি, যেটা পরিবেশ নিয়ে, প্লাস্টিকের সমস্যা। আমরা চেষ্টা করি প্লাস্টিক ব্যবহার না করতে। তো ইদানিংকালে বিশেষ একটি ফাঙ্গাস আবিষ্কৃত হয়েছে, যার নাম হচ্ছে পেস্টালোকটিওপসিস মাইক্রোস্পোরা। এটি পলিইউরেথিন, মানে বহুল আমাদের যে পলিথিন আমরা ব্যবহার করি, সেই পলিইউরেথিন খেয়ে এরা বেঁচে থাকে। এবার তার মানে বোঝা যাচ্ছে যে পলিথিনকে নষ্ট করার, যা কিনা নষ্ট হওয়ার নয়, তার যে অমরত্ব, সেই অমরত্বকেও খণ্ডন করার একটা জায়গা তৈরি হয়েছে এই ফাঙ্গাসটি আসার ফলে। এবং এই ফাঙ্গাসটি কোথায় পাওয়া যায় সেটা বলার জন্য কোনো পুরস্কার নেই, কারণ এটি অ্যামাজনের ওই অঞ্চলেই, অরণ্যে পাওয়া যায়। ফলে যেটা বলার সেটা হচ্ছে যে এই সভ্যতা এবং অরণ্য অঞ্চল থেকে সব ধরনের দূষণ প্রতিষেধকই বলুন আর তার যে বিভিন্ন রহস্য, সেগুলো আস্তে আস্তে আমাদের মানব সভ্যতার, সংস্কৃতির এবং ভাষার সবকিছুর জন্যই হয়তো উপকারী হয়ে উঠবে, এমন একটা আশা আমরা করতেই পারি। এবং বিশ্ব সাহিত্যের ইতিহাসেও হয়তো আমরা আরো নতুন কিছু কলম্বিয়ার ইতিহাস থেকে জানতে পারবো, এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাহ।